নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। সর্বোচ্চ আদালতের বাধ্যবাধকতার কারণে ওবিসি সংরক্ষণ এই মুহূর্তে এক প্রকার প্রায় অসম্ভব বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিষয়টি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার এবং এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ এক প্রকার প্রায় অসম্ভব বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বর্তমান তপশিলি জাতি এবং তপশিলি জনজাতিদের জন্য রয়েছে যথাক্রমে ৩১ এবং ১৭% সংরক্ষণ, অর্থাৎ এই ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে মোট ৪৮%। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী ৫০% বেশি সংরক্ষণ দিতে পারবে না কোনো রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ প্রায় অসম্ভব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সেখানে যে এসসি এসটি 50%-এর উপরে কিন্তু রিজার্ভেশন রাখা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। তো এটা খুব ক্লিয়ার হওয়ার দরকার এই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তাদের যে এসসি রিজার্ভেশন আছে 7.5%, আর মানে এসটি রিজার্ভেশন আছে 7.5%, আর এসসি রিজার্ভেশন আছে 15%। তাহলে দ্য টোটাল রিজার্ভেশন এসসি এসটির কত গিয়ে দাঁড়ালো, এবং ওবিসির সব মিলিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় 49.5%। তো আজকে ত্রিপুরাতে আমাদের এখানে এসসি এবং এসটি যদি আমরা দেখি, সেখানে কিন্তু 31% হচ্ছে এসসি হচ্ছে 17%। তো দুটো মিলে আমাদের অলরেডি 48%। কাজে এই জায়গার মধ্যে আমাদের পক্ষে ওবিসি কে দেওয়া, যদিও আসে আমরা বলছি আচ্ছা দেখছি করব, তবুও আমরা চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কিনা, কারণ ওই যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা রয়ে গেছে সেটা তো আমরা ক্রস করি, কেন 49% হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিজার্ভেশন, আর আমাদের ত্রিপুরাতে 48%। কাজে এই জায়গার মধ্যে ওবিসিদের জন্য সো ফার রিজার্ভেশন ইজ কনসার্ন, ইটস ভেরি ডিফিকাল্ট টু কিপ দিস রিজার্ভেশন ইন আওয়ার পলিসি। রাজ্যের ওবিসি সম্প্রদায় ভুক্তদের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য ওবিসি সারা ত্রিপুরাতে আমরা তাদের যে অ্যাকশন প্ল্যান সেগুলো প্রতিনিয়ত কিন্তু বানাচ্ছেন, এবং আরো ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় কিনা, এবং ফাইন্যান্সিয়ালি যারা উইকার সেকশন, ওবিসির মধ্যেও কিন্তু অনেকে আছে আরো উইকার সেকশন ফাইন্যান্সিয়ালিও কিন্তু আছে, তাদেরও কিভাবে হেল্প করা যায় সেই ব্যবস্থা কিন্তু হচ্ছে। সেন্ট্রাল স্কিম যেগুলো আছে এখানে মধ্যে যেরকম প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, কনস্ট্রাকশন অফ হোস্টেল ফর ওবিসি বয়েজ অ্যান্ড গার্লস, মাননীয় মিনিস্টার মহোদয় অলরেডি বলেছেন দুটো হোস্টেল হচ্ছে এখানে ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য দুটো জায়গায় হচ্ছে, এবং এখানে সোশিও ইকোনমিক স্কিমস সম্পর্কে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এখানে আমরা দিলাম, যেমন আন্ডার নিউক্লিয়াস বাজেট স্কিমে বিদ্যাসাগর সোশিও কালচারাল অ্যাওয়ার্ড, ইকোনমিক আপলিফটমেন্ট স্কিম, কনস্ট্রাকশন অফ মার্কেট স্টল, সেগুলোও কিন্তু যারা ওবিসি সম্প্রদায় তাদেরও ব্যবস্থা করা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদির ব্যবস্থা এখানে করা হয়েছে। রাজ্যে বর্তমানে মোট ওবিসি জনসংখ্যা হলো 9 লক্ষ। রাজ্যে মোট জনসংখ্যার প্রায় 20.56% হলো ওবিসি সম্প্রদায়ভুক্ত। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যা অনুযায়ী বর্তমানে 2,24,000 পরিবার রয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্ত। ওবিসি সম্প্রদায়ভুক্ত দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের ম্যাট্রিক পরবর্তী বৃত্তি, প্রাক ম্যাট্রিক বৃত্তি, ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান প্রকল্প, ওবিসি অংশের আর্থ সামাজিক উন্নয়নে ওবিসি সমবায় উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে ঋণ, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণের জন্য সহায়তা, জিএনএম, বিএসসি নার্সিং পাঠ্যক্রমের জন্য রাজ্যের বাইরে পঠন পাঠনের সহায়তার মতো প্রকল্পগুলির উল্লেখযোগ্য বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে 2017 সালের মধ্যেই বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে সহযোগী হবে ত্রিপুরাও। সংস্কার এবং সুশাসনের ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে ত্রিপুরা। আগরতলায় নীতি আয়োগের তৃতীয় আঞ্চলিক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশনের অধীন তৃতীয় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। আগরতলার বেসরকারি একটি হোটেলে আয়োজিত মঙ্গলবারের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুশাসন এবং সংস্কারের উপর ভিত্তি করে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের সহযোগিতায় এগিয়ে চলেছে ত্রিপুরাও। বিগত কয়েক বছরে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে 347টি পুরস্কার অর্জন করেছে ত্রিপুরা। এদিনের কর্মশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Tripura's experience reinforces a fundamental principle of good governance. Small states can lead through ideas, institutions, and innovation. In the last 8 years alone, Tripura has received, you'll be glad to know, 347 national and regional awards, reflecting our commitment to good governance aligned with the vision of Viksit Bharat at 2047. I'm very glad the theme of this workshop, as I already had mentioned here, that state vision at 2047, monitoring and evaluation systems, data-driven governance, climate resilience, urban development, and global partnership define the next frontier of governance. Platforms such as this enable collective learning, avoid duplication, and accelerate regional transformation. রাজ্যে স্থাপন হতে চলেছে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এয়ারটেল ডেটা সেন্টার। হেরিটেজ হোটেল স্থাপন করতে চলেছে তাজ গ্রুপ। ইস্পাত কারখানা খুলবে জিন্দাল গ্রুপ। রাজ্যে রয়েছে সরকারি এবং বেসরকারি কারিগরি, সাধারণ এবং মেডিকেল, প্যারামেডিকেল কলেজ। ট্যুরিজম, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। এই গভর্নেন্স প্রশাসনিক স্বচ্ছতার অন্যতম ভিত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। The Jindal Group has commenced steel sheet manufacturing and service. Private universities, medical and paramedical colleges have been established in the state. Tripura records high priority to IT and IT-enabled services, including artificial intelligence, next generation technologies. We are the only state with fully paperless administration from the state cabinet to the 3-tier panchayat. Citizen entitlements are delivered through a full digitized BMS system made by our Tripura state, that is beneficiary management systems, and services are provided without physical interference. Tripura also offers a unique tourism experience, a confluence of heritage, spirituality, ecology, and living culture. From Ujjayanta Palace and Unukoti to the sacred Tripura Sundari temple, from pristine forests to vibrant tribal traditions, the state offers authenticity and immersion. As institutions mature, Tripura is increasingly confident in welcoming people from across India and the world. Through the Pravasi Tripura Vashi initiative, spearheaded by TIFTI, recently we have already had this kind of initiatives. We have connected with our global diaspora, transforming emotional bonds into ideas, mentorship, then investments and রাজ্য সরকারগুলিকে নীতি প্রণয়ন, পরিকল্পনা প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং উন্নয়নমূলক কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদান করা হলো এই কর্মশালার মূল উদ্দেশ্য। বিভিন্ন উন্নয়ন সূচক, তথ্যভিত্তিক পরিকল্পনা ও ফলাফল ভিত্তিক প্রশাসন নিয়ে আলোচনা হয় এই দিনের কর্মশালায়। কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের মোট 16টি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক, নীতি নির্ধারক, পরিকল্পনাবিদরা। রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় বাড়ানো, সেরা অনুশীলন বিনিময় এবং উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করাই এই আঞ্চলিক কর্মশালার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে নীতি আয়োগ। স্টেট সাপোর্ট মিশনের মাধ্যমে রাজ্যগুলির সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবা ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নীতি আয়োগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার বাজেটের উপর আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশন এবং ডিএ ফারাক হ্রাস করার বিষয়টি ষোড়শ অর্থ কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন।
মঙ্গলবার 2026-27 অর্থ বছরের সাধারণ বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, ষোড়শ অর্থ কমিশন এবং অষ্টম বেতন কমিশনের বিষয়গুলিতেও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের দাবিগুলি তুলে ধরা হয়েছে বলে এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রণজিৎ সিংহ রায়। কি করবেন এটা তো নিশ্চয়ই ফলো আপ করেছেন আপনারা। আমরা এই 36% দিয়েছি আমাদের সরকারের সঙ্গে। কোন ডিমান্ড কি? মুখে মুখে অনেকে ডিমান্ড বলে, করতে পারে, ন্যাচারাল, কোনো অপরাধ না। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডিএর সঙ্গে আমরা ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য, এবং সেটা করতে করতে 36% দিয়েছি। এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয় তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে। আমরা এই 16th ফিনান্স কমিশনের কাছে, আমি আবার ওই কষ্ট কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে 16th ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিএ ডিফারেন্সটা, এটা বারবার তুলে ধরা হয়েছে, সেগুলো রিপোর্ট আমার কাছে আছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর ব্যবধান হ্রাস করা এবং অষ্টম বেতন কমিশনের মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেটা রিপোর্টটা বলতে গেলে আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হবে। আপনি একটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে অষ্টম পে কমিশন কি হবে। এখন বলেন যে আমার বক্তব্য, আমি বলছি অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে। কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, বসে রাজ্য সরকার এখন এইট পে কমিশন করে দেবে, এটা তো সম্ভব হয় না, এটা হয় না, কোনো স্টেট করেনি, করবে, আমরা সেটা দেখব। ব্যবস্থা কি হবে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের কাছে আমরা বলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এই ডিএ ডিফারেন্স কমানোর জন্য, এবং যে এইট পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল, আমরা কি করে করব সেটা আলোচনা করা হয়েছে, দাবি রাখা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে। সরকার কারোর বাইরে নয়, কর্মচারীকে আমাদের বাইরে, কৃষক যেমন আমাদের বাইরে নয়, শ্রমিক যেমন বাইরে নয়, ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প, এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না। সবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক রয়েছে 22%। 2026-27 সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে অষ্টম বেতন কমিশন অনুসারে বেতন পরিবর্তনের বিষয়ে কোনো খবর ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট জনমুখী এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী বলে এদিন জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বা দেশের যদি উন্নয়ন পরিকাঠামো যদি কতগুলি বিষয় আছে, সেই উন্নয়ন করতে গেলে এই বিষয়গুলির মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তা হলো যোগাযোগ ব্যবস্থা। ঠিক তেমনি উন্নয়নের মাপকাঠিতে জাতীয় সড়ককে ধরা হয় অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রধান চালিকা শক্তি হিসেবে। কিন্তু ত্রিপুরার একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বর্তমান বেহাল অবস্থা সেই ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। ভাঙাচোরা রাস্তা, ধীর গতির যান চলাচল ও ক্রমবর্ধমান দুর্ঘটনা আজ নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। মঙ্গলবার বেহাল জাতীয় সড়কের বিষয়টি উত্থাপিত হয় রাজ্যসভায়। ত্রিপুরার একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের করুণ অবস্থার বিষয়টি উত্থাপিত হয়েছে রাজ্যসভায়। NH-8 এর মুগিয়াকামী থেকে আমবাসা অংশ এবং মানিক ভান্ডার থেকে কৈলাসহরগামী NH-108B, NH-208B এবং NH-208 এই সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত হয়ে উঠেছে চলাচলের অযোগ্য। এই সড়কগুলির উপর নির্ভর করে রাজ্যের এক বৃহৎ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা আবর্তিত হলেও উন্নয়নের দাবির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক স্পষ্ট। श्रीमान राजीव भट्टाचार्य जी। माननीय सभापति महोदय, आज हमको बोलने का मौका देने के लिए मैं आपको शुभकामनाएं देता हूं। माननीय सभापति महोदय, ये नॉर्थ ईस्ट पिछड़ा हुआ राज्यों में एक त्रिपुरा है।
मोदी जी आने के बाद 2014 के बाद नॉर्थ ईस्ट विकास के लिए मोदी जी ने जो काम किया है इसमें त्रिपुरा भी शामिल है। और त्रिपुरा में एक नेशनल हाईवे होता था, लेकिन मोदी जी आने के बाद 8 नेशनल हाईवे बनाने का काम मोदी जी ने किया है। इनमें से 6 जो राष्ट्रीय राजमार्ग है ये बना हो चुका है और उसमें बाकी 2 में काम चल रहा है। लेकिन दुख की बात है कि NH8 मुंगिया कामी टू अम्बासा, NH 108B 208B खुआई से मानिक भंडार और NH 208A मानिक भंडार से कोयला शहर जो राष्ट्रीय राजमार्ग बना है, इनमें से कुछ खामियां दिखी गया है। जो इसमें से बीच में कुछ रास्ता जो काम हुआ है इनमें से बड़ा बड़ा जो होल हो गया है, जिसके कारण से इधर का फार्मर, स्टूडेंट या आम नागरिक का और खास करके एम्बुलेंस परिसेवाओं में बहुत बाधाएं विघ्न। বেহাল জাতীয় সড়কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, কৃষক ও নিত্যযাত্রীরা। ভাঙাচোরা রাস্তায় নিয়মিত যাতায়াত করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। এই প্রেক্ষাপটে রাজ্যসভায় জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়টি উত্থাপন করে প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পের আওতায় বাজেট বৃদ্ধি করে অবিলম্বে সংস্কার কাজের জানানো হয়েছে দাবি। मैं आपके माध्यम से NHAI जो मिनिस्ट्री है और PM गति शक्ति की प्रकल्प में जो ये काम चल रहा है, मैं आपके माध्यम से गुजारिश करता हूं जो ये जो जहां जहां ये क्षतिग्रस्त हुआ है, ये रोड में 3 रोड में मैं जो उल्लेख किया है, उस रोड में दोबारा सर्वे करके इसमें बजट बढ़ा के इसमें जो रास्ता बनाए वो टेकसई हो या लॉन्जिविटी हो, ये ध्यान देने के लिए आपके माध्यम से मैं गुजारिश करता हूं। बहुत बहुत धन्यवाद। श्रीमान যদিও সংসদে আলোচনার সামনে এসেছে জনমতকে, তবু মাঠ পর্যায়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না হলে সামনের বর্ষার সময় ভোগান্তি বাড়ছে বলে আশঙ্কায় সাধারণ মানুষ। জাতীয় সড়ক কেবল যোগাযোগের মাধ্যম নয়, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড জাতীয় সড়ক এবং মহাসড়কগুলি। তাই ত্রিপুরার এই গুরুত্বপূর্ণ সড়কগুলির সংস্কার শুধু অবকাঠামোগত উন্নয়নের প্রশ্ন নয়, বরং সাধারণ মানুষের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার অপরিহার্য শর্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে। উদয়পুরে এগ্রিকালচার চৌমুহরি এলাকায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়ে বসত বাড়িতে, পিষে দেয় ঘুমন্ত বৃদ্ধাকে। বসতি প্রবণ এলাকায় নিয়ন্ত্রণহীন ভারী যান চলাচল ও সড়ক নিরাপত্তার গুরুতর ঘাটতি রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। উদয়পুরের এগ্রিকালচার চৌমুহনি এলাকায় গভীর রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে বসতি প্রবণ এলাকায় ভারী যান চলাচল ও সড়ক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সোজা ঢুকে পড়ে একটি বসত বাড়িতে। দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান সবিতা সাহা নামে এক বৃদ্ধা মহিলা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ঘটনাস্থলটি। সংকীর্ণ রাস্তা, পর্যাপ্ত ব্যারিকেডের অভাব এবং গভীর রাতেও ভারী পণ্যবাহী গাড়ির অবাধ চলাচল বাড়িয়ে তুলছে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা। এলাকাবাসীর অভিযোগ, পূর্বে একাধিকবার দ্রুতগামী যানবাহনের কারণে প্রাণনাশের আশঙ্কা তৈরি হলেও নেওয়া হয়নি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর, রাধাকিশোরপুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক। উদ্ধার কাজ চালিয়ে মৃতদেহ বের করা হয় ট্রাকের নিচ থেকে। उसने कंट्रोल लूज करके ब्रिज के और उसके नीचे एक महिला का स्ट्रकअप हो गया था। अभी हम लोगों ने डिजास्टर मैनेजमेंट की मदद लेके उनको उनका बॉडी रिकवर किया है। उनका स्पॉट पे ही मौत हो गया है। अभी उनको हॉस्पिटल ले गया है। अभी आगे का हम लोग कार्य इंडिया এই দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শহরতলি ও আধা গ্রামীণ এলাকায় অপরিকল্পিত যান চলাচলের একটি বড় সমস্যার প্রতিফলন বলে জানিয়েছেন
সংশ্লিষ্ট এলাকাবাসী। বিশেষ করে রাতের বেলায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং বসত বাড়ির সংলগ্ন এলাকায় সুরক্ষা প্রাচীর বা স্পিড ব্রেকারের অভাব বারবার ডেকে আনছে মারাত্মক পরিণতি। এই ধরনের দুর্ঘটনা এড়াতে বসতি প্রবণ এলাকায় ভারী যান চলাচলে সময়সীমা নির্ধারণ, রাস্তার ধারে সুরক্ষা ব্যারিকেড বসানো এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদার করার দায় এড়াতে পারে না প্রশাসন। গাড়ি মোস্ট প্রবলি পুরানা গাড়ির, এটা দেখে মনে হচ্ছে যে এটি ফিটনেস কা প্রবলেম আছে। গাড়ি নিয়ে আপনি কি বলবেন গাড়িটা? হ্যাঁ, গাড়ি তো অ্যাজ পার ভেহিকেল অ্যাক্ট অ্যাকশন হইব, পুলিশ কেস নিব, সমুদ্র কেস নিব, নেওয়ার পরে অ্যাকশন হইব। তবে আমার কথা এটাই থাকবে যে ইনভ্যালিড যেগুলি ফিটনেস না, এই গাড়িগুলি ফ্রিকুয়েন্টলি চেক করার দরকার আছে। স্যার, আরেকটা অভিযোগ এখান থেকে উঠছে যে রাতে দিনের বেলায় যখন এখানে গোমতী নদী থেকে বালি তোলা হয়, সেই বালি নাকি দেওয়া হয় না সেন্ট্রাল প্রজেক্ট করে, কিন্তু রাতের বেলায় এখানে বিভিন্ন জায়গা থেকে গাড়ি বালি পাচার করা হচ্ছে। বালি পাচার করা হচ্ছে স্যার, এবং এই গাড়িটা নাকি বালি পাচারের সঙ্গে যুক্ত স্যার। এটা আমাদের জানা নেই। স্যার, একটা বিষয় আপনি বলেছেন স্যার 10:30টায় আপনি ইনফরমেশন পেয়েছেন, আদৌ কি অ্যাক্সিডেন্ট 10:30 হয়েছে না এর আগে হয়েছে স্যার? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইনফরমেশন আছে, প্রথম পুলিশ যায়, ফায়ার সার্ভিস যায়, দেন অ্যাডমিনিস্ট্রেশন যখন আসছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের স্যার, আপনাদেরকে খবরটা কে দিয়েছে স্যার? আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশ ফ্রিকুয়েন্টলি দুইখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে। এটা যে গাড়িটা স্যার ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি বালি পাচারের সাথে যুক্ত ছিল আজকের দিনে? এটা বালি টানার গাড়ি পাচারের সঙ্গে যুক্ত কিনা, দ্যাট উইল বি টেকেন বাই দ্য পুলিশ। স্যার, যে অভিযোগটা রয়েছে সেটা কি খতিয়ে দেখা হবে? অবশ্যই দেখা হবে। পূর্ব সতর্কতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করা কঠিন হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনিক তদন্ত এবং ভবিষ্যৎ পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।